তাকে জব অফার করবে কিনা। রাহুল দ্রাবিড় এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন, ডেফিনেটলি এই স্টেটমেন্টটা রাহুল দ্রাবিড় আয়রনি করেই দিয়েছেন। তবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা হাইপ অলরেডি উঠে গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়কে জব অফার করবে কিনা, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে দেখছে না যে তিনি আগামী সপ্তাহ থেকে বেকার হয়ে আছেন। টু বি ভেরি অনেস্ট, রাহুল দ্রাবিড় এই পোস্টটা আসলে দিয়েছেন একটা আয়রনি পোস্ট, যেটা আমার কাছে মনে হয়, কারণ এই মাপের কোচদের বা এই মাপের ক্রিকেটারদের বা এই মাপের ব্যক্তিত্বদের অলরেডি তারা বেশ কয়েকটা অফার নিয়ে বসে আছেন এবং অলরেডি পরবর্তী গন্তব্যটা কোথায় হবে সেটাও মোটামুটি ঠিক হয়ে গেছে। হয়তো বা মাল্টিপল অফার্স রয়েছে, সেই মাল্টিপল অফার্স থেকে একটা বাছাই করবেন। ব্যাপারটা আসলে এইরকম। রাহুল দ্রাবিড় ইন্ডিয়ার হেড কোচ হিসাবে বর্তমান বাংলাদেশি বাজার মূল্যে 1,68,00,000 টাকা প্রতি মাসে বেতন নিয়ে থাকেন, সেটা শুধুমাত্র অফিসিয়াল বেতন। এর সঙ্গে আনুষঙ্গিক অনেক ফ্যাসিলিটিস এবং অনেক কিছু জড়িত। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়কে এফোর্ড করতে পারবে না। এফোর্ড করতে পারবে না এই সেন্সে, আপনারা দেখছেন যে ইন্ডিয়াতে থেকে তিনি 1,68,00,000 টাকা ইন্ডিয়ার কোচ হিসেবে তিনি নিচ্ছেন। তার নিজের দেশ, এক্সপোজার, ব্র্যান্ডিং, রাহুল দ্রাবিড়ের দেশপ্রেমের জায়গা থেকে তার কাজ করার তাড়না, সেই জায়গায় ওইটার ভ্যালুটা 1,68,00,000 টাকা। বাংলাদেশে আপনি যদি তাকে 2, 2.5, 3 কোটি টাকাও দেন, রাহুল দ্রাবিড় তারপরও বাংলাদেশে আসবেন না। কারণ ইন্ডিয়ার কোচ হিসেবে 1,68,00,000 টাকা সেই জায়গায় পাওয়া মানে বিভিন্ন এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ড এবং সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, সেটার ব্র্যান্ড ভ্যালুটা আসলে অনেক বেশি মাত্র। সেটা প্রায় হয়ে যায় যে মাসিক 10 থেকে 15 কোটি টাকার মতো। সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে 3 কোটি টাকাও অফার দেয়, সেটাও আসলে তিনি আসবেন না বাংলাদেশ। এটা হচ্ছে প্রথম কথার জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে 3 কোটি টাকার অফার দিতেও পারবে না, সেটাও একটা বিষয়। 36 লক্ষ টাকা চান্ডিকা হাথুরা সিংহেই পান। এর বেশি যদি আপনি চিন্তা করেন যে 1,68,00,000 টাকা যে লোকটা এক্সিস্টিং ইন্ডিয়া টিমের রূপে পাচ্ছেন, সেই লোকটাকে অফার করার ব্যাপারে জায়গাটা। এবার রাহুল দ্রাবিড় কোথায় কোথায় যেতে পারেন? রাহুল দ্রাবিড় কাজ করেছেন কাদের সঙ্গে এখন পর্যন্ত? তিনি রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন এবং ওই পুরো হেড অফ অপারেশনস হিসেবে তিনি রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন। ব্যাঙ্গালোর টিমটার প্রতি তার একটা সফট কর্নার জায়গা আছে। ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি সেখানেই প্রথম খেলা শুরু করেছিলেন, সেই জায়গায় তার কোচিং ক্যারিয়ারের সূত্রপাতের সময়কালটা ছিল। এবং আইপিএল এই দুটো ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে তার কাছ থেকে একটা অফার আসতেই পারে, এবং সেই অফারটা যখন আসবে, বছর একটা সিজন তিনি কাজ করবেন, ওই সিজনটাতে ডেফিনেটলি আপনি ধরে নিতে পারেন যে কি পরিমাণ অর্থ তিনি কামাতে পারবেন বা কি পরিমাণ অর্থ তাকে সেই জায়গাটা দেওয়া হবে। সো আইপিএল, ব্র্যান্ড ইমেজ, ফ্যাসিলিটিস, নিজের সুবিধা, পরিবারকে সময় দেওয়া, সব কিছুর বিবেচনা করলে আইপিএলের অফারগুলোই রাহুল দ্রাবিড়ের নেওয়ার কথা। এবার আসি যে জায়গাটা আমার কাছে মনে হয় যে রাহুল দ্রাবিড় নিজে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নিজে সবচেয়ে পছন্দ করবেন, সেটা হতে পারে বছরে একটা পোর্শন তিনি আইপিএল করবেন, আরেকটা পোর্শন তিনি হয়তো আবার এনসিএতে ফেরত যেতে পারেন। এনসিএ বলতে বোঝায় ন্যাশনাল ক্রিকেট একাডেমি। ডিরেক্টর থাকাকালীন সময়ে দেখেন, দ্রাবিড় কিন্তু আন্ডার-19 টিমের হেড কোচ ছিলেন। দ্রাবিড়ের মাপের ক্রিকেটার আন্ডার-19 টিমের হেড কোচ তার হওয়া লাগে না। তিনি চাইলে ডিরেক্ট এন্ট্রি ন্যাশনাল টিমে নিতে পারতেন, কিন্তু তিনি সেটা নেন নাই। নেন নাই কেন? তিনি নিজেকে গ্রুম আপ করেছেন অ্যাজ আ কোচ। প্রথমত, অ্যাজ আ টেকনিক্যাল অ্যাডভাইজার বলি, অ্যাজ আ ডিরেক্টর বলি, টেকনিক্যাল ডিরেক্টর, এনসিএতে তিনি তার ওই কারিশমাটা দেখিয়েছেন। কি করেছেন? একবারেই কিন্তু বিশ্বকাপ টার্গেট করেন না, একবারে ন্যাশনাল টিম টার্গেট করেন। তিনি টার্গেট করেছেন আগামী 50 বছরের ক্রিকেটার তৈরি করার প্রক্রিয়া শুরু করে দেয়া। আগামী 50 বছরের ক্রিকেটার তৈরির প্রক্রিয়াটা রাহুল দ্রাবিড় ওই জায়গায় শুরু করেছেন। আজকে ইন্ডিয়াতে এত পাইপলাইন আমরা দেখি, এই পাইপলাইনের পেছনের কারিগরটা এনসিআর ডিরেক্টর রাহুল দ্রাবিড়। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। তিনি কি করেছেন আমি আবার একটু আপনাদেরকে শোনাই। অনূর্ধ্ব 16 থেকে অনূর্ধ্ব 18 পর্যায়ের যে সমস্ত টুর্নামেন্ট একটা তিনি করেছেন, সেই টুর্নামেন্টগুলোতে 38টা দল অংশগ্রহণ করে। সেই 38টা দল থেকে তিনি 150 জন ক্রিকেটার, অনূর্ধ্ব 16 150 জন, অনূর্ধ্ব 18 150 জন ক্রিকেটারকে জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে নিয়ে এসে ম্যাচেস, প্রশিক্ষণ এবং একদম একটা লং টার্ম ক্যাম্পের ব্যবস্থা করেছেন। ওই ক্যাম্পগুলো পরিচালনা কারা করে? একদম টপ লেভেলের কোচেরা। টপ লেভেলের কোচেরা বলতে রাহুল দ্রাবিড় আসার পর প্রথম যে কাজটা করেছেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোচ তৈরি করেছেন ইন্ডিয়ার পাইপলাইন, এবং বর্তমানে 72 জন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোচ ইন্ডিয়াতে রয়েছে, যারা এখনই চাইলে ডিরেক্টলি ইন্ডিয়ার ন্যাশনাল টিমকেও সার্ভ দিতে পারে। সো ওই সমস্ত কোচেস আমি নামগুলো মেনশন করি, অজয় রাত্র আছেন, রমেশ পাওয়ার আছেন। এই সমস্ত কোচদের আন্ডারে জোনাল ক্রিকেট একাডেমিতে 150 জন ক্রিকেটার 6টা গ্রুপে ভাগ হয়ে তারা ম্যাচেস এবং প্র্যাকটিস, তাদের হাই ইন্টেন্সিভ প্র্যাকটিসগুলো করা হয়ে থাকে। দেবরাজ রাউত ইন্ডিয়া টিমের সাবেক অ্যানালিস্ট হিসেবে তিনি কাজ করেছেন। দেবরাজ রাউত একটা সফটওয়্যার আবিষ্কার করেছিলেন, সেই সফটওয়্যারটা রাহুল দ্রাবিড় তাকে ইনসিস্ট করেছেন প্লেয়ারদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ডিটেক্ট করার জন্য, এবং প্লেয়াররা যখন অফ সিজনে বাড়িতে যাচ্ছে, ওই সফটওয়্যারের মাধ্যমে একটা প্লেয়ার কতটুকু খাচ্ছে, কি পরিমাণ প্রোটিন খাচ্ছে, কি পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছে, কি পরিমাণ তিনি রানিং করছেন, কি পরিমাণ স্পিড রানিং করছেন, কি পরিমাণ এন্ডুরেন্স রানিং করছেন, কতটুকু তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে, সব কিছু ওই অনূর্ধ্ব 16 অনূর্ধ্ব 18 পর্যায় থেকেই একটা প্লেয়ারের ডিটেক্ট করা হয়ে থাকছে। এরপর সেই 150 জন ক্রিকেটার থেকে 50 জনের নামিয়ে আনা হচ্ছে। সেই 50 জন ক্রিকেটারকে 2 ভাগে ভাগ করে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যে জায়গায় সরাসরি রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠোর এবং পরশ মামরে তারা মেনটেন করতেন তাদের সময়টায়, এখন ভিভিএস লাক্সমানের ব্যাচটা মেনটেন করেন। তারা একদম ডিরেক্ট তাদেরকে ম্যাচ খেলানো এবং এন্টায়ার পুরো প্রসিডিওরটা তারা তাদের নিয়ন্ত্রণ করে থাকেন। এবং জোনাল ক্রিকেট একাডেমিতে যখন প্লেয়াররা থাকে, তখন
এই যে এনসিএর যারা ডিরেক্টর আছেন তারাও প্রতি সপ্তাহে একবার বা দুইবার রুটিন ভিজিটে যান। কোচদের কথা বলছিলাম যে কোচ তৈরি করার কাজটা, ইন্ডিয়াতে এখন লেভেল 4 কোচ আছেন, আতুল গায়কোয়াড়, এগুলো কিন্তু রাহুল দ্রাবিড় আসার পর, এনসিএর ডিরেক্টর হওয়ার পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এ টিমের সিরিজ এনশিওর করা, বছর অন্তত 4টে এই টিমের সিরিজ এনশিওর করা, এটাও রাহুল দ্রাবিড় শুরু করেছেন। আমি এর আগে একটা ভিডিওতেই এন্টায়ার পুরো বিষয়টা বলেছি। সো দ্রাবিড়ের এটা একটা রুট লেভেলের ক্রিকেট নিয়ে কাজ করা, আরও নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া। অলরেডি তিনি আগামী 50 বছরের ক্রিকেটার তৈরির পাইপলাইনটা তৈরি করে দিয়েছেন। এর সঙ্গে আরও কিছু অ্যাড করে হয়তো ইন্ডিয়ান ক্রিকেটকে রাহুল দ্রাবিড় আরও কিছু দিতে চাইবেন, কারণ দিস ইজ হোয়াট হি লাইকস টু ডু, টু বি ভেরি অনেস্ট। এরপর আপনি যদি চিন্তা করেন দ্রাবিড় যে কাজটা করেছেন, আন্ডার-19 টিমটাকে গোছানোর চেষ্টা করেছেন, পৃথ্বী শহ, শুভমান গিলদের যে ব্যাচটা, ওই ব্যাচটাকে রাহুল দ্রাবিড় নিজে দেখেছেন আগে যে তিনি কতটুকু ইন্টারন্যাশনাল টিমকে হ্যান্ডেল করতে কেপেবল। 2021 সালে যখন রবি শাস্ত্রী চলে যান ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে, দ্রাবিড় কিন্তু এনসিএর ডিরেক্টরশিপ রিনিউ করার জন্য আপিল করেছিলেন। অর্থাৎ তিনি যে এনসিএতে ছিলেন 2021 সাল পর্যন্ত, তিনি সেটাকে রিনিউ করার আপিল করেছিলেন। দ্যাট মিনস দ্রাবিড়ের আরও ইচ্ছা আছে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাজ করার। সো আপনি ধরে নেন, যারা চিন্তা করছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাহুল দ্রাবিড়কে ওই অফার দেবে কিনা, রাহুল দ্রাবিড়কে যদি 3 কোটি টাকার অফারও দেয়, রাহুল দ্রাবিড় আসবে না এদিকে। কারণ দ্রাবিড়ের যেহেতু 21 সালে এরকম একটা ঘটনা আছে যে রাহুল দ্রাবিড় রিনিউ করার জন্য এনসিএর ডিরেক্টরশিপ তিনি চেষ্টা করেছিলেন, সো তিনি হয়তো আবার এনসিএতেও ফেরত যেতে পারেন এবং ওই বছরের মাঝখানের যে সময়টা, ওই সময়টাতে তিনি হয়তোবা আইপিএলের জন্য কাজ করতে পারেন। একদম টোটালি লাক্সারিয়াস অফার, ব্র্যান্ড ইমেজের জায়গা রয়েছে, আনুষঙ্গিক অনেক কিছু জড়িত রয়েছে, পরিবারকে সময় দিতে পারবেন, ইন্ডিয়াতে থাকছেন, দেশপ্রেমের একটা জায়গা রয়েছে, ক্রিকেট ডেভেলপমেন্টের কাজ করা, এবং এটা হচ্ছে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটা তো অবশ্যই একদম ধরে নেওয়া যায়। আর তার যে ব্যাচটা, বিক্রম রাঠোর, পরেশ মামরে, এই ব্যাচটা ছেড়েছেন, ভিভিএস লাক্সমানের ব্যাচটা ঢুকেছে। এখন মাঝখানে হয়তো বা গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের কোচ হিসেবে জয়েন করবে, কিন্তু একটা সময় দেখবেন ভিভিএস লাক্সমানদের ব্যাচটা আবার ইন্ডিয়া টিমের হেড কোচের দায়িত্ব পালন করছে। সো এইভাবে প্রক্রিয়াটা রাহুল দ্রাবিড় শুরু করে দিয়েছেন, এবং আমার কাছে কেন যেন মনে হয় দ্রাবিড় আবারও এনসিএতে যাবেন এবং ওইখানে আরও নতুন নতুন প্রশাসক হিসেবে তিনি তার দায়িত্বটা পালন করার চেষ্টা করবেন। সো দ্রাবিড়ের ওই যেটা আইরনি করে তিনি বলেছেন যে তাকে কেউ অফার করবে কিনা, হোয়াট আই ফিল যে ব্যাঙ্গালোর কিংবা রাজস্থান রয়্যালসের সঙ্গে তিনি আইপিএলে কাজ করবেন এবং এনসিএর ডিরেক্টর হিসেবে হয়তো আবার তিনি ফেরত যেতে পারেন, বা এই ডেভেলপমেন্টের কাজটা হয়তো বা তিনি করবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।